বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা অনেক বড় সমস্যার মধ্যে আছি। যারা বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া বলেন, ইউটিউব বলেন, যখন যার পক্ষে কথা বলতে আসি আর কি, বা যার বিপক্ষে কথা বলতে আসি, সমস্যাটা হইছে আমাদের দেশের মানুষ কেউই কোনো রকম সমালোচনাটা সহ্য করতে পারে না। সেটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত শিবির বলেন, আর চরমোনাই বলেন, মামুনুল হক সাহেব বলেন, তাবলিগ বলেন, সবাই কিন্তু মুখে মুখে অনেক স্বাধীন। মুখে মুখে সবাই অনেক স্বাধীনতা দেয়, মানুষকে কথা বলার স্বাধীনতা দেয় মুখে মুখে। শেখ হাসিনা কাউকে কথা বলতে দেয় নাই। শেখ হাসিনা অমুককে গুম করছে, তমুককে আয়না ঘরে নিছে, অমুককে পুলিশ নিয়ে গেছে। অথচ ভিতরে ভিতরে কিন্তু প্রত্যেকটা মানুষ শেখ হাসিনা, ভিতরে ভিতরে প্রত্যেকটা মানুষের মন মানসিকতা শেখ হাসিনার মতোই। এখন শেখ হাসিনা করছে দেখে শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা ক্ষমতায় ছিল, শেখ হাসিনা ক্ষমতা দেখাইছে বলে সে স্বৈরাচার। যারা এখন ক্ষমতায় নাই, ধরেন ক্ষমতায় আসার জন্য লাফালাফি করতেছে, তাদের অবস্থাটা কি, এটা কি একটু খোঁজ খবর নিছেন? কারো বিরুদ্ধে কোনো কিছু বলা যায় না। ধরেন যে জামাত ইসলাম নিয়ে যখন কথা বলতে আসি, ইউটিউবে জামাত ইসলাম নিয়ে ভালো ভিডিও দিছি, জামাতের প্রশংসা করে, জামাতের ভালো দিকগুলো নিয়ে কথা বলছি, তখন জামাতের লোকজনের কাছে আমি হিরো। তারা আমার জন্য মাশাল্লাহ, মারহাবা, কত দোয়া, কত কিছু। গত পরশুদিন যখনই জামাতের বিরুদ্ধে একটা ভিডিও দিলাম, বিরুদ্ধেও দেইনি আসলে, জামাতকে নিয়ে, জামাতের রক কাটার ইতিহাস নিয়ে যে লেখালেখি বিভিন্ন মিডিয়ায় ছিল, জাস্ট সেই মিডিয়াগুলোকে আমি পড়ে শুনাইছি। তার আবার প্রথম পার্টে আমি জামাতের প্রচুর প্রশংসা করছি, শিবিরের প্রচুর প্রশংসা করছি। তারা মেধাবী, ছাত্র শিবির মেধাবীদের সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যে কমিটি ঘোষিত হয়েছে, তাদের অধিকাংশ সদস্য বিভিন্ন ডিপার্টমেন্টের টপার। সব আলোচনা শেষ। শিবিরের যে রাজনীতির যে ফরম্যাট, শিবির যে ফরম্যাটে রাজনীতি করে, তাদের যে ধ্যান ধারণা, তাদের যে চিন্তা চেতনা আন্তর্জাতিক মানের, এইগুলো তুলে ধরছে। শেষের দিকে এসে আমি বলেই নিছিলাম যে জামাতের দুইটা ফেজ নিয়ে আলোচনা করব, ভালো ফেজ এবং মন্দ ফেজ। তো ভালো ফেজটা নিয়ে যখন আলোচনা করছি, তখন সবাই মারহাবা মারহাবা। যারা প্রথম ফেজটা দেখছে তারা মারহাবা বলে গেছে, আর যারা পরের ফেজটা দেখছে তারা আবার মনে করেন যে, কেউ বলছে যে ভাই কি গাঁজা খাইছেন, ভাই কি টাকা খাইছেন, ভাই কি আওয়ামী লীগ, ভাই কি স্বৈরাচার। কি রে ভাই, এখন যখন তোমার প্রশংসা করব, যখন তোমার ভালো কথাগুলো বলবো, তখন তুমি আমারে মারহাবা দিবা, যখন তোমার খারাপ দিকগুলো বলবো, তখন তুমি আমারে গাঁজাখোর বানাই দিবা, চাঁদাবাজ বানাই দিবা, ট্যাগ লাগাই দিবা। তো এইটা কোন ধরনের স্বাধীনতা? তাই মনে মনে তো সবাই তাহলে স্বৈরাচারী। শেখ হাসিনার দোষটা কি? শুধু শুধু শেখ হাসিনার দোষ দিয়ে লাভ আছে? এখন দেখেন, বিএনপিরও কিন্তু আমি বিএনপির ভালো কাজের প্রশংসা করি। আমি আওয়ামী লীগেরও ভালো কাজ আছে। প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু দুইটা দিক থাকে, একটা ভালো একটা মন্দ। তা আপনি ভালো দিকটা যদি মারহাবা দেন, খারাপ দিকটা আপনি সহ্য করতে পারতেছেন না কেন? খারাপ দিকটাও তো আপনাকে নিতে হবে। আপনি যদি সমালোচনা না নেন, তাহলে আপনি ভুলগুলা শোধরাবেন কিভাবে? এখন যারা আপনাদের চারপাশে থাকে, তারা তো শুধু জি হুজুর জি হুজুর, ইয়েস স্যার ইয়েস স্যার, এই ইয়েস স্যার জি হুজুরই তো শেখ হাসিনাকে ডুবাইছে। এইটা থেকে আপনারা শিক্ষা নিতে পারলেন না? আপনারা যে গণতন্ত্র রক্ষার আন্দোলন করলেন, আপনারা যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আন্দোলন করলেন, শেখ হাসিনা গুম করে ফেলে, শেখ হাসিনা মেরে ফেলে, তো সেগুলো তো বন্ধ হয়নি। এখন সেগুলো যেহেতু চলমান আছে, তো সেটা নিয়ে কথা বলতে পারবো না? কথা বললেই ট্যাগ লাগাইয়া দেন, কথা বললেই বলেন যে আওয়ামী লীগ, কথা বললে, আরে ভাই, আমরা কি আওয়ামী লীগের হালুয়া রুটি খাইছি? কেউ বলতে পারবে? এই আমার ইউটিউবে তো, আমার এই চ্যানেলে তো আমাকে চিনে এরকম অনেকেই আছে, কেউ বলতে পারবে যে আওয়ামী লীগের হালুয়া রুটির ভাগ নিছি? আপনার একটা দলকে পছন্দ হইতেই পারে, তাই বলে আপনি অন্য দলকে ভালো বলতে পারবেন না, অন্য দলের ভালো কাজের প্রশংসা করতে পারবেন না? এই ইথিক্স আপনারা কোথায় পাইছেন? তারপরে যদি অন্য কোন দলের ভালো কাজ করে, ভালো কাজের প্রশংসা করে যদি খারাপ কাজের সমালোচনা করতে যায়, তখন আপনারা তারা ট্যাগ লাগিয়ে দিতেছেন। সেম চর্চাটা কিন্তু আওয়ামী লীগ করে গেছে বলে আজকে আওয়ামী লীগ রসাতলে চলে গেছে। আওয়ামী লীগ রাজনীতিতে এত বড় শক্তিশালী একটা সংগঠনের এই পতন দেখেও যদি কেউ শিক্ষা না নেয়, তাদের শিক্ষা তো এই জীবনেও হবে না। এখন যে যেখানে সমালোচনার কাজটা করে, আপনারা তো কোনো যাচাই বাছাই করেন না। ধরেন আমরা যখন একটা বক্তব্য দেই, আমরা তো সেটা নিয়ে আগে ঘাটাঘাটি করি, একটু পড়াশোনা করি, তথ্য অনুসন্ধান করি, তারপরেই তো ভিডিও তৈরি করি। তা আপনি জানেন না, শুনেন না, শুধুমাত্র আপনি সেই সংগঠন করেন বলে, সেই দল আপনার দল বলে আপনি আইসা, যে ভিডিও বানাইলো, যে তথ্যগুলা দিল, তারা এসে বিভিন্ন ট্যাগ বসাই দিলেন। তা আপনারা কোন মন মানসিকতা লালন করেন? শেখ হাসিনার মন মানসিকতাই তো লালন করেন। তো সবাই তো মনে মনে শেখ হাসিনা। তা উপরে উপরে হাজির সাহেব সাহায্যে লাভটা কি? শেখ হাসিনার এত দোষ, শেখ হাসিনার গায়ে এত গন্ধ, আপনাদের তো মনে হইতেছে যে শেখ হাসিনার মতো যদি 15 বছর ক্ষমতা দেয়, তা আপনারা শেখ হাসিনার কেন, আপনারা আসাদ টাসাদ সবাই ছাড়াইয়া যাবেন পুরো। সিরিয়ার আসাদরেও হার মানাই দিবেন আপনারা। তো ক্ষমতা পাইলে, আপনি যখন সুযোগ পাইবেন, তখনই তো সুযোগের সদ্ব্যবহার করবেন না সেটাকে আপনি এবিউজ করবেন, অপব্যবহার করবেন, সেটা তো তখন দেখা যাবে। আপনারা তো সুযোগই পাননি। তো সুযোগ পাওয়ার আগেই দেখি যে আপনাদের এই অবস্থা। এখন আপনার ভালো কাজের প্রশংসা করতেছি আমি দিব্যি, আপনি আমাকে মারহাবা দিচ্ছেন, কিন্তু যখন আবার খারাপ কাজের সমালোচনা করতেছি, তখন আবার আপনি আমাকে ট্যাগ দিয়ে দিচ্ছেন। এমন কেন হবে? এটা তো আওয়ামী লীগের নীতি। তো ভিতরে ভিতরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, মামুনুল হক,
যার কথাই বলেন সবাই তো সেম। মাওলানা মামুনুল হক সাহেব এত বড় একজন আলেম, মাওলানা আজিজুল হক সাহেবের ছেলে, সে যে কাজগুলো করে গেছে এগুলাকে আপনারা চোখ বন্ধ করে কিভাবে ভালো বলতেছেন? সে কি ভুল করতে পারে না? মানুষ কি ভুলের ঊর্ধ্বে? এই যে মামুনুল হক সাহেবের বিরুদ্ধে তারই এক ছাত্র বলাৎকারের অভিযোগ করলো, এই যে তার বিরুদ্ধে এতগুলা মেয়েকে ভাগাই নেওয়ার অভিযোগ, এতগুলা পরকীয়ার অভিযোগ, তো এইগুলো আপনারা যাচাই বাছাই না করে আপনারা যে বলতে আসে তার ট্যাগ লাগাই দিতেছেন কেন? জামাতের আমির মাওলানা শফিকুল ইসলাম, উনি ভদ্রলোক, ওনার আলোচনার প্রশংসা করছি যে উনি ভালো ভালো কথা বলেন। একটা দলের চেয়ার যখন আপনি পাইবেন, আপনার চেয়ার পাওয়ার পরে আপনার যে বক্তব্য, আপনার কথাবার্তা, আপনার নীতি নৈতিকতা, আপনার আদর্শ, এগুলাই তো বুঝাবে আপনি কেমন। এখন আমি যেরকম আপনার ভালো কাজের প্রশংসা করতেছি, আপনার ভুলগুলোও ধরাই দিচ্ছি, তা আপনাদের মানে জামাত ইসলাম যে ভুলের ঊর্ধ্বে, এটা কি বুকে হাত দিয়ে জামাতের লোকেরা বলতে পারবে? স্বাধীনতা যুদ্ধে জামাতের বিতর্কিত ভূমিকা, এটা তো স্বীকৃত, এটা তো জামাত নিজেই স্বীকার করছে। এখন আপনি ৭১কে অস্বীকার করে ২০২৪ আইনে যদি স্বাধীনতার মানদণ্ডে দাঁড় করাই দেন, আপনি ৭১ না পাইলে আপনি ২৪ পাইতেন কোথায়? ৭১ না পাইলে তো আপনি বাংলাদেশই পাইতেন না, আপনি তো পাকিস্তানে থাকতেন। তো এইটা স্বীকার করতে আপনার অসুবিধাটা কি? এখন জামাতের তৎকালীন যারা নেতৃবৃন্দ ছিল তাদের ভুল সিদ্ধান্তের কারণে তো পুরো জামাত ইসলামটাকে আমরা দূষিত করব না, এটা তো করতে পারি না। জামাতের যারা তৎকালীন নেতৃবৃন্দ ছিল প্রত্যেকটা সংগঠনে কিন্তু একটা নীতি নির্ধারণী ফোরাম থাকে। আওয়ামী লীগেরও এরকম নীতি নির্ধারণী ফোরাম ছিল। এখন আমার মতো ক্ষুদ্র লোক মনে করেন, আমি তো আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামে যায় কথা বলার সুযোগ পাইনি। যেখানে বলার সুযোগ পাইছি সেখানে আমার বক্তব্য কেউ নেয় নাই। আবার আমার বক্তব্য দেওয়ার পরে আমারে তখনও অনেকে ট্যাগ লাগাইছে, তখনও অনেকে বলছিল যে কিভাবে সেই হইলো, কিভাবে সে সেই হইলো, তার মনে মনে তো ওইটা। এখন আপনি যেই সংগঠনটাই করেন, সমস্যাটা হয়েছে সংগঠন আপনি যেটাই করবেন, সত্য কথা বলার কলিজা যদি আপনার না থাকে, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে না পারেন, তা আপনার তো মনুষ্যত্বহীন। আপনার মনুষ্যত্ব আছে? আপনি একজন মানুষ, আপনি দেখতেছেন আপনার আশেপাশে একটা খারাপ কাজ হচ্ছে, আপনি সেটা সমালোচনা করবেন না? এখন বিএনপির ভালো কাজের প্রশংসা করবো বলে বিএনপি যে চাঁদাবাজি করতেছে এটার সমালোচনা করতে পারবো না আমি? আমার কাছেই তো বিএনপির লোকজন চাঁদা চাচ্ছে, তো এইটা কি আমি সমালোচনা করব না? আমি তো সিদ্ধান্ত নিছি, এরপরে আমি একেবারে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোথায় কারা চাঁদা চাচ্ছে আমি সেটা নিয়ে সিরিজ প্রতিবেদন করব। বিএনপির যারা উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করে এগুলা মেনটেন করার জন্য, কিন্তু তারা পারতেছে না, কারণ অলিতে গলিতে পাতি নেতার তো অভাব নেই। এখন মনে করেন একটা ছেলে শুধু সে একটা বাইরে মেনটেন করে, সেই বাইরে মেনটেন করে, সে এই দাপটে মনে করেন আশেপাশে যারে যেখানে পায়, মানে এরে যায় ধরে, ওরে যায় ধরে, এরটাই খায় ওরটাই খায়। তো রাজনীতি যদি পর্বতা রাজনীতি হয় তাহলে তো পর্বতাই থেকে যাবে, এতে তো লাইফে কোনো উন্নতি হবে না। এখন এই প্রশংসার পাশাপাশি সমালোচনা গুলো নিতে হবে না? মনে করেন আপনার সংগঠনে 50টা লোক ভালো, 20টা লোক খারাপ, তো এই 20টা লোকের সমালোচনা যদি কেউ না করে, 20টা লোকের দোষ যদি কেউ ধরাইয়া না দেয়, পাবলিকলি এক্সপোজ না করে, তা আপনি তো এটা জানতে পারবেন না। আর জানলেও তো আপনি মুখ খুলবেন না, আপনার মাথায় যে আঘাত করবেন। আপনি যখন দেখেন যে আওয়ামী লীগের আমলে যে এত দুর্নীতি হইলো, দুর্নীতি যখন হয়ে গেছে তখন কিন্তু কেউ কথা বলেনি। এই যে বেনজিরকে নিয়ে এত কাহিনী হইলো, বেনজির লুটপাট করে সব, বেনজির যখন দেশ থেকে পলাই যায় তখন বেনজিরে নিয়ে সাংবাদিকরা লেখালেখি করে, এর আগে কেন লেখেনি? এই দেশে প্রত্যেকটা মানুষ বিভিন্ন জায়গায় সুবিধাভোগী, যখন সে সুবিধা পায় তখন সে বোবা হয়ে থাকে। আর এই বোবা যদি আপনারা সবাইকে বানাই রাখেন তাইলে তো হবে না। আপনারা প্রশংসা যখন নিবেন তখন সমালোচনাও কিন্তু নিতে হবে। ছোটবেলায় আমাদের বাবা মারা বলতো, আদর করে যে শাসন করে সে। যারা আদর করতে পারে তারা যদি আমি ভুল করি আমাকে তো শাসনও করতে পারবে। তা আপনারা এই নীতি নৈতিকতাও যদি ভুলে যান, আপনারা যদি এই মন মানসিকতাটাও যদি আপনাদের হারাইয়া যায়, এইটুকু বিবেকও যদি আপনাদের না থাকে, তাহলে আপনারা তো দেশের কোনো উন্নয়নে কাজে লাগবেন না। আপনারা তো সেই ঘুরে ফিরে এক চাঁদাবাজ গেল, এক লুটেরা গেল, এক দুর্নীতিবাজ গেল, আবার এক দুর্নীতিবাজ আসলো, আবার এক লুটেরা আসলো, প্রবলেম তো সমাধান হইল না, সমস্যার তো সমাধান হইল না। এই দেশে যারা যখন এই যে সাংবাদিক ইলিয়াসের কিন্তু এই 24-এর যে তথাকথিত স্বাধীনতা, যে লাল স্বাধীনতা, এই স্বাধীনতার পিছনে কি ইলিয়াসের ভূমিকা ছোট? ইলিয়াসরা তো দেশ ছাড়া হয়েছে, দেশ ছাড়া হওয়ার পর থেকে তারা এই দেশের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা কথা বলেছে। আজকে তো ইলিয়াসকেও বিভিন্ন ট্যাগ বসে ইলিয়াসকেও ভিলেন বানাই দিল। কারণ কি? বিভিন্ন ভাই দল, ভাই লীগ, ভাই শিবির, হ্যাঁ ভাই জামাত, এরকম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সংগঠনে কিছু ভাই লীগ, ভাই দল এরকম থাকে, মানে ভাইয়ের শিষ্য যারা, ভাইয়ের শিষ্যরা ভাইয়ের সমালোচনা সহ্য করতে পারে না। তাদের ধারণা যে এই ভাই পুরা ফেরেশতা, এই ভাই কোনো ভুল করতে পারে না, এই ভাই মানুষ না, এই ভাই ফেরেশতা। আর ভাইয়ের ভুল নিয়ে যখন কেউ কথা বলে তখন তারা পুরো পচায়া একদম বস্তা ভরে দেয়। এরপরে সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা, এদের মধ্যে আবার বিভিন্ন ধরনের স্বার্থপরতা আছে, বিভিন্ন ধরনের দলাদলি ধান্দাবাজি আছে। মনে করেন একজনকে নিয়ে প্রতিবেদন করবে, তো প্রতিবেদন করার আগে আওয়ামী লীগের আমলে এরকম কিছু ফেসবুক সাংবাদিক দেখছিলাম, এরা কি করতো, একজনকে নিয়ে একটা প্রতিবেদন করবে, ধরেন তার কোনো একটা ক্লু পাইছে, এখন ক্লুটা তার থেকে চাঁদাটা কিভাবে খাবে, চাঁদা খাওয়ার জন্য তার আগে ট্র্যাপে ফেলে, তারা একটা মেসেজ দেয় যে আপনার সম্পর্কে ইনফরমেশন পাইছি, আপনি আমার সাথে দেখা করেন। দেখা করেন মানে আমাকে টাকা দেন, টাকা দিলে আপনার বিরুদ্ধে প্রতিবেদন হবে না, টাকা না দিলে আপনার বিরুদ্ধে প্রতিবেদন হবে।
তো এই ফেসবুক সাংবাদিকদের কাজ ছিল কি, এরা ধরেন যে কারে কখন মুরগি বানাবে এরা বসে বসে প্ল্যান করতো। এদের আবার কিছু এরকম ধান্দাবাজ সোর্সার ছিল যারা সোর্সিংটা দিত এদেরকে। তো সেই সোর্সিংটা নিয়ে তারা যাকে মুরগি বানাবে তারে আগে হোয়াটসঅ্যাপ বা কোনোভাবে এমন ভাবে আবার টেক্সট করতো, এমন ভাবে ফোন দিত, মেসেজ দিত, যেন সেটা আবার ট্র্যাক করা না যায়, ভদ্রভাবে খুব। তারপর যখন তার সাথে যারা দেখা করতো, তারা তো দেখা করলে তাদের সাথে একটা দেন দরবার হয়ে যাইতো, একটা সুরা হয়ে যাইতো যে এত টাকা দেন, অত টাকা দেন, আমি আর লিখবো না। তো এদের মধ্যে আবার আরেক শ্রেণীর সাংবাদিক ছিল, ধরেন যে এই লোকটারে সে মুরগি বানাইলো যদি সে আসলে দোষী হয়। মুরগি বানাইয়া অনেকে তো ইজ্জতের ভয়ে, যে সোশ্যাল মিডিয়ায় পাবলিকলি এক্সপোজ হবে, এই ভয়ে অনেকে কিন্তু টাকা পয়সা দিয়ে দিত। তো টাকা পয়সা দিলে কি করতো, ধরেন যে চাইছে 20,000 টাকা, পুরাটা পাইলো না, হয়তো 5,000 পাইলো বা 10,000 পাইলো, সে আবার এটা তার মতোই আরেক চাঁদাবাজরে হস্তান্তর করে দিত। সেই চাঁদাবাজ আবার সোশ্যাল মিডিয়ায় আইসা বা পোস্ট করবে এখানে সেখানে। এখন তো ধরেন যে ইউটিউবের যুগ, এখন তো সাংবাদিকের অভাব নাই, ধরেন যে নাম লিখতে কলম ভেঙে ফেলে, এরকম অসংখ্য সাংবাদিক আছে। অমুক সাংবাদিক তমুক সাংবাদিক, কত সাংবাদিক এরকম দেখি। মানে একটা নিউজ যদি আপনি দেন, লিখতে তো লেখা তো দূরে থাকুক, পড়তে যদি দেন সে পড়তেও পারবে না, সে পরিচয় দেয় সে সাংবাদিক। ক্লাস 8 পাস করছে হয়তো কোনোভাবে, হয়তো 2-4টা কথা কোনোভাবে বলা শিখছে, সে এসে নিজের সাংবাদিক বানাই দিল। আর ইউটিউবের যুগে তো যাচাই বাছাই নেই, সাংবাদিক হওয়ার জন্য যে মিনিমাম একটা যোগ্যতা লাগে, এই যোগ্যতাও কিন্তু তাদের ধারে কাছে অনেক। ক্লাস 8 পাস করছে, হয়তো এসএসসি পাস করছে, এইচএসসি পাস করছে, এ কি সাংবাদিকতা করবে, সাংবাদিকতার কি বুঝে? এরাই মনে করেন যে এইরকম ফেসবুক সাংবাদিক। তো এই ফেসবুক সাংবাদিকরা যে ফরম্যাটে চাঁদাবাজিটা করতো, ওই ফরম্যাটে এখনো চাঁদাবাজি হয়। এখন কি হয়, এখন যারা আওয়ামী লীগের লোকজন আছে তাদেরকে এরকম ফোন টোন করে অমুক মামলায় ঢুকাই দিব, তমুক মামলায় ঢুকাই দিব। আর সেই পাতি সাংবাদিক যারা ফেসবুক সাংবাদিক, তারা তো সক্রিয় আছে বিভিন্ন ভাবে। তো এই দেশের উন্নতি কিভাবে হবে? এই দেশে তো প্রত্যেকটা লোক যে যার চেয়ারে বসে দুর্নীতি করে, ঠেকাবে কে? আর যারা হাজি সাহেব মনে করেন মঞ্চে ময়দানে এসে যে আমি লেকচার দিতেছি, কারণ আমি যে সুবিধা পেলে বিক্রি হবো না, এটার কোনো নিশ্চয়তা আছে? আমি কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি বিক্রি হবো না? তো এই দেশে সৎ কারা? এই দেশে সৎ বলে কেউ নেই। একটা কথা মনে রাখেন, এই দেশের এই বাঙালিরে সোজা করতে হলে শেখ হাসিনার এই লাগে। এখন যারা আছে এরা তো ঢেউটিন, এদের ক্ষমতা দেখছেন? এই যে কক্সবাজারের ওই পারে আরেকটা দেশ গঠন হইতেছে, এরা কি করতে পারবে? এদের না আছে প্রশাসনিক পাওয়ার। সেনাবাহিনীতে তো মনে করেন আগে আনসার বাহিনী বানিয়ে দিয়েছে। সেনাবাহিনী বাংলাদেশের গর্ব ছিল, সে সেনাবাহিনীর আজকে কোথায় নিয়ে গেছে? সেনাবাহিনীর ট্যাঙ্কের উপরে ছাত্ররা উঠে নৃত্য করছে, সেনাবাহিনীর কান্দের উপরে উঠে আমাদের একজন উপদেষ্টা বক্তৃতা দিছে। এই যদি হয় সেনাবাহিনীর অবস্থা, এখন আপনারা তো কোনো সমালোচনায় নিতে পারতেছেন না, আমার অডিয়েন্সরাই, আমার ভিউয়াররাই সমালোচনা নিতে পারতেছে না, আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবাররাই সমালোচনা নিতে পারতেছে না, তো পুরো জাতির কথা তো বাদই দিলাম। তাহলে এই জাতির উন্নতি কিভাবে হবে? আমার যদি কোনো ভুল থাকে, একটা লোক যদি আমাকে ভদ্রভাবে সমালোচনা করে, আমার তো সেটা নিতে হবে। আমি সেই সমালোচনা থেকে শিক্ষা নিয়ে সংশোধনের চেষ্টা করব যে এখানে আমার ভুল হয়েছে। আর আমি যদি মনে করি যে আমি যত ভুল করব সেটাই সঠিক, আমার ভুলের কেউ সমালোচনা করতে পারবে না, তাইলে সেটা ভিন্ন ইস্যু। তাইলে আমি তো মনে মনে আদতে শেখ হাসিনা, তাই না? এই দেশে বিএনপি সরকার আমল যারা দেখছে, বিএনপি সরকারের আমলের দুর্নীতিও তো তারা দেখছে। তো এখন যারাই যত হাজী সাহেব সাজবেন, সেই বিএনপি সরকারের অংশ তো ছিল জামাত ইসলাম। তখন জামাত ইসলাম কি করছে? হ্যাঁ, এইটা সত্য যে জামাতের যে মন্ত্রণালয়গুলো জামাতের ছিল, সেই মন্ত্রণালয়গুলো থেকে কোনো দুর্নীতির ক্লু কেউ বাইর করতে পারেনি। জামাত সেই স্বচ্ছতা মেনটেন করছে, এটা সত্য। কিন্তু তারা তো বিএনপি সরকারের অংশ ছিল। বিএনপি সরকারের আমলে যে খাম্বা কাণ্ড, খাম্বা দুর্নীতি, এতগুলা যে দুর্নীতির ঘটনা ঘটতো, এত লুটপাট ঘটলো, এতবার যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইল বাংলাদেশ, তখন জামাত ইসলামের কি ভূমিকা ছিল? এখন আপনি ক্ষমতার সুবিধা নিতেছেন, ক্ষমতার স্বাদ পাইতেছেন, ক্ষমতার অংশ আপনি, আপনি ভুল করতেছেন, সেই ভুলের কেউ সমালোচনা করতে পারবে না। এই নীতি কেন? এটা তো দুমুখী নীতি। আপনি তো ডুয়েল ফেস। তাইলে প্রত্যেকটা মানুষের মন মানসিকতা যদি এমন হয় যে আমার প্রশংসায় শুধু করে যাইতে হবে, আমাকে শুধু জি হুজুর জি হুজুর, জি স্যার বলে যাইতে হবে, তাইলে তো কেউ আর ভুল শুধরাইতে পারবে না, ভুল সংশোধনের তো সুযোগ থাকবে না। জামাত ইসলাম তো মানে কোনো সংবিধান না, কোরআন হাদিস না যে তারা ভুল করতে পারবে না। বিএনপি তো কোরআন হাদিস না যে ভুল শুধু আওয়ামী লীগই করছে, জামাত ইসলাম আর বিএনপি কোনো ভুল করে না। প্রত্যেকটা দলেরই অসংখ্য ভুল আছে। সে ভুলগুলা নিয়ে কথা বললে আপনাদের সমস্যা কি? আপনার ভালো কাজের প্রশংসা করতেছি, আপনার মন্দ কাজের সমালোচনা করবো, এটাই তো আমার কাজ। তা আপনি যদি আমার সমালোচনা নিতে না পারেন, তাহলে আমার প্রশংসাও নিয়েন না। আপনি প্রশংসা নিতে হলে সমালোচনাও নিতে হবে। আপনাকে যেরকম ভালো বলতেছি, সেরকম আপনার খারাপ দিকটাও তো আমি বলবো। আওয়ামী লীগের খারাপ দিক নিয়ে আমি বলছি না? আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায়, তখনই তো আমি আওয়ামী লীগের সমালোচনায় পঞ্চমুখ ছিলাম। আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে তারা এটা ভালো করেই জানে যে আমি আওয়ামী লীগের নেতাদেরকেও ধোলাইছি। আমার কাছে অর্থ, টাকা পয়সা এগুলা যদি বিষয় হইতো, তাহলে আমি এতদিনে কোটি টাকার মালিক থাকতাম রে ভাই। টাকা পয়সা তো লোভ দেখাই নাই, টাকা পয়সার লোভ দেখাই নাই বলে এখনো গরিব। টাকা পয়সার পিছনে যদি ছুটতাম, এমন অসংখ্য সুযোগ পাইছি, অনেক কিছু করে ফেলতে পারতাম। কোথাও থেকে দুইটা পয়সা অনৈতিকভাবে ইনকাম করার চেষ্টা করি নাই, চিন্তাও করি নাই কোনো। এই জন্যই বুক ফুলে ঘুরতে পারতেছি।
কিন্তু এই যে ট্যাগবাজি আপনাদের, আওয়ামী লীগের আমলে গণহারে ট্যাগ দিত জামাত বিএনপি, সরকারের সমালোচনা কেউ করলেই বলতো যে এর ফ্যামিলির এইটা, আওয়ামী লীগের ভিতরে আওয়ামী লীগের লোকেরা সমালোচনা করলে ওরে নিয়ে তুলে ধুনা করে দিত। মানে ব্যাপারটা এরকম যে এরা ভুল করতে পারে না, এরা মক্কা শরীফের ইমাম সাহেব। আরে বেটা, মক্কা শরীফের ইমাম সাহেব তো ভুল করে, তো তুই কোন চ্যাটের বাল যে তুই ভুল করবি না? এইসব চিন্তা ভাবনা থেকে বের হন। প্রত্যেকটা সংগঠনের ভালো মন্দ দিক থাকবেই। একটা সংগঠন চালাইতে গেলে সংগঠনে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী থাকে, সবাই তো আর সাধু না, সবাই তো আর হাজি সাহেব না, ইমাম সাহেব না। ইমাম সাহেবরাও তো ভুল করতেছে, হাজি সাহেবরা তো ভুল করতেছে। তাই মানুষ কি ভুলের ঊর্ধ্বে নাকি? ফেরেশতা ভুল না করলে তো সে শয়তানই হইতো না, তাহলে শয়তান জন্ম হইতো? ফেরেশতারাই তো ভুল করে। তা আপনি কে যে আপনার আপনার ভুল করবেন না, আপনার সমালোচনা করা যাবে না? প্রত্যেকটা মানুষের ভালো মন্দ দিক আছে, প্রত্যেকটা সংগঠনের ভালো মন্দ দিক আছে। তো ভালো দিকগুলো বলতে গেলে খারাপ দিকগুলো তো আসবেই। এখন জামাতের যখন ভালো দিকগুলো বলি, জামাতের রক কাটার ইতিহাসটা যখন টানছি, সেটা তো আমি বিভিন্ন মিডিয়ার থেকে সোর্সিং করেই বলছি। জামাতের রক কাটার ইতিহাস রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক জামাতের ইতিহাসে তো গুগল করলে পাওয়া যাইতেছে, এটা তো গোপন কিছু না। তৎকালীন সময়ে পত্রিকাগুলো ঘাটলেই তো পাওয়া যাইতেছে। বিএনপির যে অসংখ্য দুর্নীতি হয়েছে, বিএনপির আমলে যে এত এত অঘটন ঘটছে, এত এত দুর্নীতি ঘটছে, এত এত লুটপাট হয়েছে, এগুলা তো গোপন না। আজকে দেখেন, আওয়ামী লীগ সরকারের আমলে যত জায়গায় আওয়ামী লীগ জায়গায় জায়গায় অফিস করছে, সব অফিসগুলো এখন বিএনপির হয়ে গেছে। ওইগুলাতে এখন কি চেঞ্জ হয়েছে? কোনো পরিবর্তনটা কোন জায়গায় আমাকে বুঝান। যেই ক্লাবে আওয়ামী লীগের নেতারা বসতো, বৈশা চাঁদাবাজি করতো, সেই ক্লাবে এখন বিএনপির নেতারা বৈশা চাঁদাবাজি করতেছে। তো কোথায় চেঞ্জ হয়েছে? পরিবর্তনটা কোথায়? তো এখন আমি এটা নিয়ে কথা বলতে পারবো না? রাতারাতি আওয়ামী লীগের কার্যালয় বিএনপির কার্যালয় হবে কেন? যখন আওয়ামী লীগ কার্যালয় করছে তখন বলছেন এটা অবৈধ, তখন বলছেন যে সরকারি জায়গার উপরে রাজনৈতিক কার্যালয় বানিয়ে চাঁদাবাজি করে। তো এখন যখন ওই কার্যালয়তে আপনি দখল করে আপনি চাঁদাবাজি করতেছেন, তা আপনি হাজি সাহেব হয়ে গেছেন। এখন তো প্রকাশ্য দিবালোকে বিএনপির লোকেরা বিভিন্ন মানুষকে হুমকি ধমকি দিয়ে ফোন করে চাঁদাবাজি করতেছে। এটা তো ওপেন সিক্রেট। তাদের কি বিচার হইতেছে? তো তারা কি বিচারের ঊর্ধ্বে? এখন এক দল খারাপ করে গেছে বলে আমিও সেই দলের পদাঙ্ক অনুসরণ করব আর তার সমালোচনা করব? তা আমি কে? আমি কি হাজি না ফাজি? আমার নিজের গায়েই তো গন্ধ, আমি আরেকজনের গায়ে খুশবু মারতে যাব কখন? এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। দেশের উন্নয়ন এত সহজ না। মনে করেন একটা বিপ্লব হয়ে গেছে, একটা জোয়ার চলে আসছে। আসলে এই জোয়ারটা আসার জন্য যে আওয়ামী লীগের দায়, এই দায় আওয়ামী লীগের নেতারা অস্বীকার করতে পারবেন। কখন কোথায় কি বলতে হয় এটা না বুঝলে তার বড় চেয়ারেই যাওয়া উচিত না। কারণ আমি আমার চেয়ারে বসে এখন যেগুলো বলতে পারতেছি, এই যে আসিফ নজরুল মনে করেন সারা জীবন বসে সে সবকিছু সমালোচনা করলো, এখন সে যখন চেয়ার পাইছে তার এখন সে বক্তব্যগুলো কই? সে যে 26 লাখ ভারতীয়র কথা বারবার বলছে, এটা তো পরীক্ষিত সত্য, এটা তো গোপন না। তো সে 26 লাখ ভারতীয় এখন বের করতে পারছে? ক্ষমতা পাওয়ার পরে সে বোবা হয়ে গেল কেন? তার মুখে এখন লাগাম কেন? ডক্টর ইউনূস সাহেব কি ফেরেশতা? ডক্টর ইউনূস সাহেব ভুল করে না? ডক্টর ইউনূস সাহেব এই যে তার বিরুদ্ধে যে মামলাটা ছিল, আমি তো বারবার বলি এটা, যে ইউনূস সাহেবের বিরুদ্ধে যে দুর্নীতির মামলা, সে দুর্নীতির মামলা উনি প্রটেস্ট করবে, উনি ক্ষমতা পাইছে তাতে কি হয়েছে? তো এই ট্রেন্ডই তো শেষ হলো না আমার, যে আমি ক্ষমতা পাইলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারবে না। এটা কেমন কথা? আপনি উপদেষ্টা হয়েছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন, মানে আপনার কি ট্যাক্স ফাঁকির মামলা মওকুফ হয়ে যাবে? আপনি পুরো জাতিরে বলতেছেন যে ট্যাক্স দিতে রিটার্ন জমা দিতে, আপনার নিজের ট্যাক্স কোথায়? আপনি এত হাজার হাজার কোটি টাকার ট্যাক্স ফাঁকির মামলা কিভাবে রাতারাতি গায়েব হয়ে গেল? ওই মামলাটা যদি চলমান থাকতো, একটা দৃষ্টান্ত স্থাপন হইতো। পাকিস্তানে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী গ্রেপ্তার হয়েছে, এরকম নজিরও আছে। তা আপনি আজকে পাকিস্তানের লগে ভালো খাতির রাখতে চাইতেছেন, অথচ আপনি কোন পাকিস্তানের নীতিটাও তো আপনি মানেন না। রাতারাতি এত কোটি টাকার মামলা কিভাবে গায়েব হয়ে যায়? মামলাটা যদি শেখ হাসিনাও কইরা থাকে, সেটারও তো একটা প্রক্রিয়া আছে না? রাতারাতি সেটা গায়েব হয়ে যাবে কিভাবে? এই যে 15 আগস্টের যে মামলাটা গায়েব হয়ে গেল, যে কেউ নাকি এটা ঘটাই নেই, এইগুলা তো, এই বিতর্কিত সিদ্ধান্তগুলো আপনারা কিভাবে নিচ্ছেন? এই বিতর্কিত সিদ্ধান্ত কিভাবে নিচ্ছেন? কিসের ভিত্তিতে নিচ্ছেন? আপনারা শেখ হাসিনার সংবিধানে থেকে, 72-এর সংবিধানে থেকে যেখানে বলা আছে যে শেখ মুজিব জাতির পিতা, সেখানে সরকার প্রধানের ছবি থাকা প্রত্যেকটা সরকারি অফিসে বাধ্যতামূলক, সেই ছবি আপনি সরাই ফেলতেছেন, অথচ সেই সংবিধানের শপথ নিয়ে আপনি রাষ্ট্রের প্রধান উপদেষ্টা হইলেন। রাষ্ট্রের যে উপদেষ্টা পরিষদ, প্রত্যেকটা লোকই তো 72-এর সংবিধানে উপদেষ্টা হয়েছে। তো 72-এর সংবিধান আপনি মানেন না, আপনি তাহলে উপদেষ্টা, আপনার পরিষদই তো ভুয়া, আপনার পরিষদেরই তো কোনো ভিত্তি নেই। আপনি যদি এই সংবিধানের অধীনে থাকেন, এই সংবিধানের অধীনে যদি আপনার রাষ্ট্র চালাইতে হয়, তাহলে সংবিধান আপনাকে মানতে হবে। তা আপনি সংবিধানের কোনো কিছুই তো মানেন না, আপনার যেটা আপনার পক্ষে যাচ্ছে সেটা আপনি বলেন ওয়েলকাম, যেটা আপনার বিপক্ষে যাচ্ছে সেটা খারিজ। এটা তো হইতে পারে না, এই বিতর্ক তো শেষ হবে না। মানুষ তো এত বোধাই নেই এখন, যারা মিনিমাম পড়াশোনা করে, মিনিমাম যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, তারা তো এগুলা ঘাটবে। তো এটা কি শেষ হয়ে যাবে? এই যে দায় মুক্তি দিলেন আপনারা, দায় মুক্তি তো জিয়াউর রহমান সাহেব দিছিল, সেটা কি হয়েছে? এই যে রাজাকারদের যে বিচার হইলো, তারা অপরাধী কি অপরাধী না, সেটা আমার কাছে এখানে বলার বিষয় না, এটা আমার বিবেচ্য বিষয় না, এটা আদালতের বিষয়, আইনের বিষয়। হ্যাঁ, আমাদের দেশে এইটা বাস্তব যে আমরা আদালতকে
ডমিনেট করে ফেলে, আদালতকে বায়াস্ট করে ফেলে, আদালতকে নিজের পক্ষে নিয়ে আসে, বিচারটা নিজের পক্ষে নিয়ে আসে। এখন এটা তো ভাই মানসিকতার সমস্যা। এটা তো ধরেন আইন তো আছে, আইন যদি কাগজ কলমে থাকে, আইনটা যদি আপনি না মানেন, তো এইটার দায়ভারটা কার? প্রত্যেকটা মানুষ কিন্তু তার নিজের জায়গায় সে বুঝে যে এটা আমি ভালো করছি, এটা আমি মন্দ করছি, কিন্তু তার মন্দটা যখন আরেকজন ধরাই দিতে যায় তখনই সে তেলে বেগুনে জ্বলে উঠে। আরে ভাই, আপনি তো ভুলের ঊর্ধ্বে না, আপনি ভুল করছেন বলেই তো মানুষ সমালোচনা করতেছে। কারণ ভুলের সমালোচনা থেকে শিক্ষা নিতে হবে। ওইটাকে এভাবে মানে একেবারে আঙ্গুল দিয়ে এভাবে টেনে যদি মুছে ফেলতে চান তাহলে তো হবে না। রিসেট বাটন সব জায়গায় কাজ করে না, এটা আপনার বুঝতে হবে। রিসেট বাটন দিতে গেলেও পাসওয়ার্ড লাগে, সেই পাসওয়ার্ডই তো আপনার ৭২-এর সংবিধান। তা আপনি ৭২ ছাড়া আপনি ২৪ পাইছেন কোথায়? ৭১ ছাড়া আপনি ২৪ পাইছেন কোথায়? বাংলাদেশ স্বাধীন না হইলে আপনি বাংলাদেশ পাইছেন কোথায়? তা আপনি এখন মুক্তিযোদ্ধাদেরকে জুতার মালা দিচ্ছেন, মুক্তিযোদ্ধাদেরকে জায়গায় জায়গায় পিটাইতেছেন, অপমান করতেছেন। আমি বুঝলাম যে শেখ হাসিনা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলে দেশটা তাদের কাছে বিক্রি করে দিচ্ছে, আমি মানলাম অপরাধ করছে। সবকিছুরই বাড়াবাড়ির একটা লিমিটেশন থাকে। শেখ হাসিনা বাড়াবাড়ি করছে বলেই তো শেখ হাসিনার বিরুদ্ধে পুরা জাতি ফেসে উঠছে, ফেপে উঠছিল, পুরা জাতি শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেছে। কি কারণে গেছে? ভুল করছে বলেই তো। কারণ আপনারা যে ভুল করতেছেন, আপনারা কয়দিন ভেবে মানুষকে দাবাই রাখবেন, কয়দিন চাপাই রাখবেন? জয় বাংলা কি আওয়ামী লীগের স্লোগান ছিল? জয় বাংলাটাকে তো বিভিন্ন ভাবে পেঁচায় গোছে একটা নির্দিষ্ট দলের স্লোগান বানাই ফেলছে। জয় বাংলা তো আওয়ামী লীগের স্লোগান না। ইতিহাসটা ঘাটেন একটু, ইতিহাস ঘাটলেই তো, তথ্য অনুসন্ধান করলেই তো সবকিছু পাওয়া যাবে। তা আপনাদের কাছে অনুরোধ থাকলো, যারা আমার ওয়েল উইশার, যারা আমার সাথে আছেন, যারা আমার ইউটিউবটা দেখেন, আমার ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনারা আছেন বলে আমি আছি। আমি প্রাণ খুলে এখানে কথা বলতে আসছি। এখানে আমাকে কেউ বাধা দেওয়ার চেষ্টা করবেন না। বাধা যদি দেন তাহলে আমি আরো বেশি বলবো, এটা মাথায় রেখে। আমি সাদাকে সাদা, কালাকে কালা বলার সৎসাহস আমি রাখি। আমি কারো খাই না, কারো ২ টাকার গোলাম না। আমি আমি কোনো ধান্দাবাজ না। আমি কারো থেকে কমিশন বাণিজ্য করি না। আমার কাছে যেটা ইলিগেল মনে হয় সেটাকে আমি ইলিগেলি বলবো, যেটা লিগেল সেটাকে আমি লিগেলি বলবো, তাতে আমার যা হয় হোক। আপনার দল, আপনি একটা দল করেন, আপনার দলের ভালো কাজের প্রশংসা আমি করতেছি, খারাপ কাজটা যখন আমি সমালোচনা করতেছি, আপনি ধরেন যে যারা মন্তব্য করেন, যারা আইসা হুট করে একটা কমেন্ট করে বসেন, আপনি তো এটা ভাবতে হবে যে আপনি ছাড়া আপনার আরো বড় কেউ এখানে আছে, আরো বড় কেউ আমাকে দেখে। আপনি যে আমাকে এসে ট্যাগ লাগিয়ে দিতেছেন, আপনার বড় নেতাও তো আমারে দেখতেছে, সে তো ট্যাগ দেয় না, সে তো দেখে যাচ্ছে। তা আপনি চুনোপুটি হয়ে যদি আপনি এত লাফান তাহলে তো হবে না। নিজের লেভেলটাও তো বুঝতে হবে, লেভেল বুঝা তারপরে কথা বলতে হয়। আপনি আপনার জায়গায় কথা বলতে স্বাধীন, কিন্তু সেটা মার্জিত ভাবে বলতে হবে। কারণ আমি তো আপনাকে ন্যাংটা করে দিচ্ছি না, আমি তো আপনার প্যান্ট খুলে ফেলছি না। আমি যেটা বলতেছি আমি তো মার্জিত ভাবেই বলতেছি, আমার লেভেল মেনটেন করে আমি বলতেছি। আপনি আপনার লেভেল মেনটেন করে সেটা যুক্তি দিয়া উত্তর দিবেন। আপনার যদি মনে হয় যে আমার এই সমালোচনা সঠিক না, তা আপনি যুক্তি দিয়ে মন্তব্য করবেন, সেটা থেকে আমি শিক্ষা নিব। আপনি যদি ট্যাগ লাগান, আপনি যদি বলেন যে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছেন, আপনি যদি বলেন যে এই লোক আওয়ামী লীগ করে, আপনি যদি বলেন যে আওয়ামী লীগের সুবিধাভোগী, আপনি যদি মানে বিএনপির বিপক্ষে বললে বিএনপির লোকেরা যদি আওয়ামী লীগ বানায় দেয়, আওয়ামী লীগের বিপক্ষে বললে যদি আওয়ামী লীগের লোকেরা বিএনপির ট্যাগ লাগাইয়া দেয়, তাহলে তো হবে না। সমালোচনা সহ্য করতে হবে। প্রত্যেকটা লোকের সমালোচনা করা, সহ্য করার মন মানসিকতা অত্যন্ত জরুরি। আমাকে নিয়ে সমালোচনা করেন, আপনি আমার ভুল ধরাইয়া দেন, মার্জিত ভাবে বলেন, আমি সেটা থেকে শিক্ষা নিব, আপনার সাথে বসবো। আমি যদি আমার ভুলটা আমি শোধরাইতে পারি আপনার কথার কারণে, তা আপনার কাছে তো আমি কৃতজ্ঞতা দেখাবো। আমি তো আপনাকে গালি দিতে পারি। মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, মানুষ ভুল করে বইলেই তো সে মানুষ, তাই না? অতএব মন মানসিকতার পরিবর্তন অত্যন্ত জরুরি। দেশের যেই স্বাধীনতার কথাই আপনি বলেন, আপনি আগে নিজের নফস থেকে স্বাধীন হন, নিজের বাউন্ড থেকে স্বাধীন হন। প্রাণ খুলে কথা বলতে শিখেন। সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন, সাদাকে সাদা বলেন, কালাকে কালা বলেন। যে সংগঠনই আপনি করেন, আপনি যদি বিএনপি করে বিএনপির দলের ভিতরে দাঁড়িয়ে যদি আপনি একজন চাঁদাবাজকে, বিএনপির একজন চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে পারেন, তাইলে আপনি সত্যিকারের বিএনপির কর্মী, আপনি বিএনপির ওয়েল উইশার। আপনি জামাত ইসলাম করেন, জামাতের ভিতরে থেকে জামাতের একটা সমালোচনা যদি আপনি করতে পারেন, চোখে আঙ্গুল দিয়ে যদি একটা ভুল ধরাই দিতে পারেন, আপনি সত্যিকারের ওয়েল উইশার। আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের যে ভুলগুলো আছে সেগুলো আওয়ামী লীগের ভিতরে থেকে আপনি ধরাই দেন। এই টেন্ডেন্সি যদি প্রত্যেকটা মানুষের মধ্যে হয়, বিশ্বাস করেন দেশ বদলাইতে সময় লাগবে। আমি যখন ভুল করব, যে যার ভুলই ধরাই দেয়, মানে পিছে লাইগা না থেকে সে আসলে ভুল করছে কিনা, আপনি সে ভালো কাজ করছে তার ভালো কাজের প্রশংসা করেন, সে খারাপ কাজ করছে তার কাজের সমালোচনা করেন। আপনি যদি সবসময় তার প্রশংসাই করে যান, তাহলে তো সে ওই যে ফেরাউন হয়ে যাবে, সে আসাদ হয়ে যাবে, সে শেখ হাসিনা হয়ে যাবে। আবার আপনি যদি তার খারাপ কাজের সমালোচনা না করেন, তাহলে তো সেই খারাপ কাজগুলো সে ধরতে পারতেছে না, সে তো ভুলগুলো দেখতে পারতেছে না, কারণ তার চারপাশে যারা আছে তারা তো জি হুজুর জি হুজুর ওইটাই বলে যায়। শেখ হাসিনার চারপাশে যে সন্ডাগুন্ডা গুলো ছিল, এরা কি শেখ হাসিনার দেশের প্রকৃত অবস্থাটা বুঝাইছে কখনো? কখনো কি বলছে যে দেশের এইখানে এটা হচ্ছে? সবাই তো সবাই ধান্দাবাজি নিয়ে ব্যস্ত ছিল। শেখ হাসিনার আমলে পুলিশ ইউজ হয়েছে আওয়ামী লীগ হিসেবে, এখন পুলিশ ইউজ হয় বিএনপি হিসেবে, জামাত ইসলাম হিসেবে। তাহলে পরিবর্তনটা কোথায়? আপনি তো আপনার চোখে কালো চশমা এখনো লাগিয়ে রাখছেন, চশমাটা তো আপনি খুলতে পারেন না।
তো একবার এতগুলা পুলিশ মারা গেল এক আন্দোলনে, আবার যে মারা যাবে না, আবার যে এরকম আন্দোলন হবে না, আবার যে এরকম বিপ্লব হবে না, এটার গ্যারান্টি কে দিবে? পরিবর্তনটা তো কোনো জায়গায় হচ্ছে না, পরিবর্তনটা মুখে মুখে। এখন ছাত্র সমন্বয়ক যারা, তারা চিন্তা করতেছে যদি আবার আওয়ামী লীগ ব্যাক আসে তা আমাদের তো পিঠের ছাল থাকবে না, এই জন্য তারা আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ থেকে। আরে বেটা, আওয়ামী লীগের সবাই কি খারাপ নাকি? আওয়ামী লীগ এত বড় একটা রাজনৈতিক দল, তোর বাপের জন্মের আগে আওয়ামী লীগের জন্ম হয়েছে, তো তুই আওয়ামী লীগ নিয়ে কথা বলস, তুই আওয়ামী লীগের কোন ইতিহাসটা জানোস? তুই ইতিহাসের কোন জায়গার অংশ? আর তুমি এখন স্বাধীন করে, দেশ স্বাধীন করে তুমি উল্টে ফেলছো, তুমি কি করতেছো? তোমার গায়ে এত গন্ধ কেন? তুমি না হাজির সাহেব? সবাই এরকম সুযোগের অভাবে সব থাকে, সুযোগ পাইলে সে কোপাই দেয়। এখন ছাত্র সমন্বয়করা দেখেন যে পত্রিকাগুলো একটু ঘাটেন, আমাদের মিডিয়া তো এখনো স্বাধীন না, কেউ তো স্বাধীনভাবে কথা বলতে পারে না, আমি নিজেই তো পারি না। আমি যখন এই যে আজকে যে ভিডিও বানাইতেছি, কি নিয়ে বানাইতেছি, আমি কথা বলতে গেলে যে আমার টুটি চেপে ধরতে আসে মানুষ। তো এরকম সব জায়গায় তো মিডিয়া যখন কোনো কিছু লিখতে যায়, মিডিয়ারে হেলো এটা আপনি করেন না, যেটা আওয়ামী লীগের আমলে হয়েছে, এভাবে লিখেন না, এভাবে লিখলে আপনি স্বৈরাচারের দোষর। আবার মিডিয়ার সামনে এসে বইলা, সাংবাদিকদের সামনে এসে বলে যে আপনারা লিখে যান, আপনারা স্বাধীন, কিন্তু যখন লিখতে যায় তখন এইভাবে লেখা যাবে না, ওইভাবে লিখতে হবে। এই যে পক্ষপাত পুষ্টতা, এটা তো যাচ্ছে না কোনোভাবে। এখন ছাত্ররা আন্দোলন করছে, ছাত্ররা কি পুরো আন্দোলনটা, মেকানিজমটা কি তাদের ছিল? পুরা সাধারণ মানুষের সমর্থন না পাইলে এত বড় একটা আন্দোলন উঠানোর মতো এইসব পোলাপান, চুনোপুটি পোলাপান দিয়ে এত বড় একটা আন্দোলন উঠছে? মানুষের আবেগটা কাজ করছে, মানুষের বিবেকটা এখানে মানুষ ভাসাইয়া দিছে, যে শেখ হাসিনার 2-4টা কথার কারণে, আওয়ামী লীগের নেতাদের 2-4টা কথার কারণে আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, জোয়ারটা তারা পাইছে। এখন এটার কৃতিত্ব যদি নিজেরা সব নিয়ে যায় তাইলে তো হবে না। এই আন্দোলনটা তো কারো বাপের সম্পত্তি ছিল না। এখানে আওয়ামী লীগের অসংখ্য লোকের সমর্থন ছিল, আওয়ামী লীগের ভিতরের লোকেরা আওয়ামী লীগের এই অপরাধের, অন্যায় কাজের সমালোচনা করছে, তারা তাদের সন্তানদেরকে রাস্তায় পাঠিয়ে দিচ্ছে, সন্তানদের ঠেকায় নেই আন্দোলনে যাইতে, তো তাদেরকেও তো এখন আপনারা পিটাইতে যান। আওয়ামী লীগ কি পুরো দলটাই খারাপ? আওয়ামী লীগের পুরো তৃণমূলের সবাইকে নীতি নির্ধারণী ফোরামে ছিল, সবাই সিদ্ধান্ত নিয়ে কি শেখ হাসিনা সিদ্ধান্ত নিত? তাহলে শেখ হাসিনা খারাপ হয়েছে কিভাবে? শেখ হাসিনা ব্যক্তি, শেখ হাসিনা খারাপ হইলে ব্যক্তি, শেখ হাসিনা অপরাধ করলে, দুর্নীতি করলে সে দুর্নীতির বিচার হবে, পুরো একটা দল কিভাবে বিচারের আওতায় আসে? জামাত ইসলামের স্বাধীনতার সময় বিতর্কিত ভূমিকা ছিল, জামাতের তৎকালীন নীতি নির্ধারণী ফোরাম যারা, তাদের দায় নতুন প্রজন্মের জামাত শিবিরের নেতারা কেন নিবে? এখন যারা ছাত্র শিবির করে, এখন এদের ওই সময় জন্ম হয়েছে, এদেরকে আপনি কিভাবে রাজাকার ট্যাগ লাগিয়ে? একটা দলের একটা আদর্শ থাকতেই পারে, একটা নীতি থাকতেই পারে, তৎকালীন সময়ে তারা দেশের স্বাধীনতার বিরোধিতা করছে, তার জন্য তারা দোষী, কিন্তু পুরো একটা সংগঠন তো দোষী হইতে পারে না। আওয়ামী লীগ অপরাধ করছে, আওয়ামী লীগের পুরো দায়টা কি সমগ্র আওয়ামী লীগের কর্মীদের? এটা হইতে পারে? নিজেদের চিন্তা চেতনার পরিবর্তন করেন আগে, নিজেরা আগে পরিবর্তন হন, তারপরে দেশ পরিবর্তন হবে। আপনি নিজে চোর হইয়া আপনি আরেকজনকে চোর বানাইলে তো হবে না, আপনি আগে নিজে সাধু হন, তারপরে আরেকজনকে চোর বলবেন। চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে। কারো কাছে কেউ বিক্রি হয়ে যায় না, ঠিক আছে? বিবেক বিচ্ছালায়েন না। এই দুনিয়ায় কিন্তু ক্ষণিকের, আপনি কিন্তু সারা জীবন বাইচা থাকবেন না, 2 দিন পরে যখন কবরে যাইবেন তখন তো এই সত্য মিথ্যার জবাব দিতে হবে। আজকে যারা আপনি নেতা মানতেছেন, আপনার নেতার দোষের দায় কি আপনি তখন নিবেন? ফেরেশতারা যদি আপনারা বলে যে অমুকে তুই নেতা মানছস, নেতা মানে কি আমির, তো অমুকের নেতৃত্বে তুই এই কাজ করছস, এখন অমুকের পাপের দায় কি তুই নিবি? আপনি কি নিবেন? সুতরাং আপনার নেতা হোক, খেতা হোক, যেই হোক, আমির হোক, ইমাম হোক, যেই হোক, হাজি হোক, সে যে ভুল করে সে ভুলটা চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেয়। যদি সে আপনার কথা না শুনে, নীরব প্রতিবাদ বইলে এই দেশে কিছু নেই। নীরব প্রতিবাদ কিসের? আপনি নীরব প্রতিবাদ করলে সে বুঝবে কিভাবে? আপনি প্রকাশ্যে বলেন, এই সৎসাহস সঞ্চয় করেন, তাইলে দেশ অটো পরিবর্তন হয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় বসে, প্রত্যেকটা চেয়ারে বসে অন্যায়ের প্রতিবাদ করেন। যারা ঘুষ খায়, ঘুষ নিতে গেলে কানের নিচে চটকোনা মারেন, ওই আর বাকি জীবনে আপনার কাছে ঘুষ চাইবো না। এখন এক পক্ষ এসে তারা টেবিলের নিচ দিয়ে টাকা দেয়, আর এক পক্ষ যদি তার সাথে হ্যাডম দেয়, তো সে তো যার কাছে সুবিধা পায় তারাই কাজ দিবে। সরকারি অফিসগুলা কি দুর্নীতি মুক্ত হয়েছে? 5 তারিখের পরে অডিট করতে যে সরকারি অফিসগুলোতে যারা আসছে, তারা যে ব্যাগ বেড়ে বস্তা বেড়ে টাকা নিয়ে গেছে, খবর আপনারা রাখেন? দুর্নীতি কারা করে না? দুর্নীতি মুক্ত কে? এই যে 5 তারিখের পরে হাজার হাজার কোটি টাকা লুটপাট হইলো, এই টাকাগুলো কারা নিছে? এগুলো অনুসন্ধান করছে কেউ? খোঁজ খবর নিছে যে এত টাকা কোথায় গেল? শেয়ার মার্কেট থেকে কত হাজার কোটি টাকা গেছে, কেউ খোঁজ খবর নিছে? ব্যবসায়ী সিন্ডিকেট কত হাজার কোটি টাকা নিয়ে গেছে, খোঁজ খবর নিছে কেউ? শুধুমাত্র আপনাদের সমালোচনা করলে আপনাদের পিছনে লাগে। তা আপনারা যে ভুলগুলো করেন, এগুলো আপনারা দেখেন না চোখে? আপনি যদি এত বড় হাজি সাহেব হবেন, আপনার দলের ভুল আপনি ধরাই দেন, তাহলে তো আরেকজনে বলতে হয় না। কেউ তো প্রকাশ্যে এসে বলে না যে এটা আমরা ভুল করছি, আমরা এখন এটা সংশোধন করার চেষ্টা করি, এটা তো কেউ বলে না, বরং সাফাই গায় আরো। নেতার কর্মী চাঁদাবাজি করছে, নেতার কাছে বিচার দিলে নেতা তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না, কারণ তার কর্মী, সে চিন্তা করে আমার কর্মী নষ্ট হয়ে যাবে। তো এই চাটুকারিতার রাজনীতি তো শেষ হইল না, চাটুকারিতাই তো সব জায়গায় রয়ে গেল। জামাতের প্রশংসা করি কারণ জামাত চাঁদাবাজি করে না, জামাতের প্রশংসা করি কারণ জামাত মেধাভিত্তিক রাজনীতি করে, জামাতের প্রশংসা করি কারণ জামাত এখন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় আসেনি। যদি জামাত রাষ্ট্র ক্ষমতায় আসে, জামাত যদি ভুল করে, তো জামাতের সমালোচনা করবো না? এখন বিএনপি আওয়ামী লীগ রাষ্ট্র চালাইছে বলেই তো তাদের গায়ে এত গন্ধ পাইতেছেন, কারণ তারা সুযোগ পাইছে, জামাত তো সুযোগ পায়নি।
হ্যাঁ, জামাতের রাজনৈতিক ফরম্যাটটা মেধাভিত্তিক ফরম্যাট। এটা বলতেছি যে জামাত ডিপ্লোম্যাটিক পলিটিক্স করে, তাদের পলিটিক্সের একটা রুলস আছে, তারা একটা আইডিয়াল পলিটিক্স করে, তো সেটা তো বলি। এখন খারাপ কাজগুলো, এই যে এক মুক্তিযুদ্ধের জুতার মালা পরাইলো কুমিল্লাতে, সেটা তো জামাতের বিরুদ্ধে অভিযোগ উঠছে। তো জামাতের নেতারা সেটা খণ্ডাবে, সেটা আমার দায় না, আমার বলার বিষয় না। এখন ভুল যে কেউ করে না এমন তো না, ভুল তো মানুষই করবে। ভুল করলে ভুল সংশোধনেরও ব্যবস্থা আছে, সেটা ধরাই দিতে হবে কেউ না কেউ। চিন্তা ভাবনার পরিবর্তন করি, দেশের উন্নয়নে সবাই সবার জায়গা থেকে কাজ করি। আমি পারতেছি, আমি ইউটিউবে বলতেছি, আপনি পারতেছেন আপনার সমাজে বলেন। আমি আমার সমাজে যেখানে যে জায়গায় সুযোগ পাবো, আমি ভুলগুলা শোধরানোর চেষ্টা করব, আমি সমালোচনা করব, আমি চোখে আঙ্গুল দিয়ে ভুলটা দেখাই দিব, সাদাকে সাদা বলবো, কালাকে কালা বলবো, তাইলে দেশ অটো পরিবর্তন হয়ে যাবে। সুতরাং আসেন, ভিডিওর নিচে এসে হেডম দেখাইয়েন না যে আপনি অমুক তমুক। হ্যাঁ, একজন তো এর আগে আমার একটা ভিডিওতে এসে লিখছে, ভাই তুই কই আসস, সে আমার লোম ছিঁড়ে ফেলবে, আমি কই আছি সে জিগায়। এই যে চিন্তা ভাবনা আপনাদের, লোম তো আপনার বড়টাও ছিঁড়তে পারে না ভাই, আপনি কি ছিঁড়বেন? আমি কি কারো 2 টাকা খাই, না কারো থেকে সুবিধা ভুগি আমি? তো লোম ছিঁড়ার প্রশ্ন আসবে কি করতে? আমি অন্যায় করলে তো সেটা আইন আদালত আছে, সেটা আমার বিচার হবে। তা আপনি আমার লোম ছিঁড়ে ফেলবেন এত সহজ মনে করেন না আবার সবকিছু। ভাইসা আয় নাই কেউ এই দেশে। 5 তারিখের পরে এই দেশে যা হয়েছে এটা নজিরবিহীন। সত্য কথা বলতে হবে, সত্য কথা বলার চেষ্টা করেন সবাই। আওয়ামী লীগ ভুল করছে, আওয়ামী লীগের ভুল ধরাই দেন। আওয়ামী লীগের যারা অপরাধ করছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন, এটা তো কেউ মানা করতেছে না। দুর্নীতিবাজ যারা দুর্নীতিবাজ, দুর্নীতির শাস্তি দিবেন আপনি। অপরাধ যে করবে অপরাধের শাস্তি দিবেন। নিরীহ লোকজনকে আপনারা হুমকি ধমকি দিয়া নিরীহ লোকজনকে ভয়ভীতি দেখাইবেন কেন? ফুটপাত গুলা কি চাঁদাবাজ মুক্ত হয়েছে? প্রথম কয়দিন কেউ চাঁদা নিতে পারেনি, ছাত্ররা এসে বলে গেছে কেউ চাঁদা চাইলে আমাদেরকে বলবেন। এখন লেগুনা স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ফুটপাতের দোকানপাট, বিভিন্ন অফিস আদালতে যে সিন্ডিকেটটা আওয়ামী লীগ চালাইতো, সেই সিন্ডিকেটটা এখন আবার বিএনপি চালাইতেছে। তো বিএনপি তো ক্ষমতায় আসে না, এখন ক্ষমতা না আসতেই তো তারা ক্ষমতার স্বাদ নিতেছে। এখন এই সত্য কথাগুলো বললে কি আমি ভিলেন? সত্যকে সত্য বলার চেষ্টা করি, এটা আমি করেই